এটা সেই ভিডিও যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমার বাংলার প্রথম পত্র আর বাংলার দ্বিতীয় পত্রের কোন জায়গা থেকে কি প্রশ্ন আসবে কিভাবে আসবে এটা নিয়ে আর কোনো ডাউট থাকবেই না। বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তো জিনিসটা সহজ, তোমার কয়েকটা গ্রামারের টপিক রয়েছে, এক্স্যাক্টলি ওই কয়টি বারবার পড়তে হবে, বিগত 5 বছরের প্রশ্ন সমাধান করতে হবে, বাংলা দ্বিতীয় পত্রতে 100 কমন। বাট বাংলার প্রথম পত্রের কোন গদ্যটা ইম্পর্টেন্ট, কোন গদ্যের কোন অংশটা ইম্পর্টেন্ট, কোন অংশ থেকে এমসিকিউ আসে, কোন অংশ থেকে সিকিউ আসে, এইটা নিয়ে তোমাদের মধ্যে যে এত কনফিউশন, সবগুলো কনফিউশন দূর করবো আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটাকে না স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক মতো দেখো। তো এইচএসসি স্টুডেন্টস, একটা জিনিস কিন্তু আমাদের সব সময় খুব ঝামেলায় ফেলে দেয়, সেটা হচ্ছে আমরা আসলে বুঝতে পারি না আমাদের পাঠ্য বইতে যে 12টা গদ্য, 12টা পদ্য এবং একটা নাটক, একটা উপন্যাস, মোট যে আমাদের 26টা টপিক রয়েছে, এই 26টা টপিকের কোন জায়গা থেকে আমরা পড়ব, কি পড়ব, কিভাবে পড়ব, কোনটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, কোনটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা আমরা জানি না। তাই আমরা প্রচুর রকমের হার্ডওয়ার্ক করতে থাকি, খুব স্টাডি হার্ড করতে থাকি, ইভেনচুয়ালি দেখা যায় আমাদের যে মূল পরীক্ষা আছে, মূল পরীক্ষা থেকে আমরা ভালো করতে পারি না। তাই এই ভিডিওর মূল মন্ত্র হচ্ছে স্টাডি স্মার্ট নট হার্ড। ফার্স্টে আমরা শুরু করব বাংলা প্রথম পত্র দিয়ে। ওকে, সো আমাদের বাংলার প্রথম পত্রের যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো সব এখানে দেওয়া রয়েছে। বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, এটা সিকিউর জন্য তোমার 4 স্টার ইম্পর্টেন্ট, আর এমসিকিউর জন্য তোমার 4 স্টার ইম্পর্টেন্ট। কারণ এখান থেকে আসলে অনেক প্যাচায় সিকিউ তৈরি করা যায়, এমসিকিউর ক্ষেত্রে অনেক প্যাচায় তোমার বহুপদী সমাপ্তিসূচক তৈরি করা যায়, তাই এটা আমি 4 স্টার করে দিয়ে দিয়েছি। ঋতুবর্ণ, এটা তোমাদের একটা নতুন কবিতা বলতে পারে, নতুন বলতে আসলে রিসেন্টলি সিলেবাসে অ্যাড হয়েছে, ওই লেন্স থেকে বললাম। সো এটা সিকিউর জন্য আসলে না তেমন কিছু নাই, বাংলাদেশের 6টা ঋতু আছে, ওই 6টা ঋতু নিয়ে কথাবার্তা বলছে, মানে নট আ বিগ ডিল অ্যাকচুয়ালি। সো এটা তোমার 3 স্টার, বাট এখানে তোমার বেশ কিছু পয়েন্টার আছে যেখান থেকে তোমার বেশ ঘুরায় প্যাচে এমসিকিউ আসতে পারে, তাই এমসিকিউর ক্ষেত্রে এটার গুরুত্ব হচ্ছে তোমার অ্যারাউন্ড 4 স্টার। এরপর দেখি অপরিচিতা। অপরিচিতা এমন একটা গদ্য তোমার সুপ্রাচীন কাল থেকে সব জায়গায় সকল বোর্ড এখান থেকে প্রশ্ন আসে, সিকিউ বলো এমসিকিউ বলো, তাই এটাকে আমরা হচ্ছে গিয়ে 5 স্টার করে ধরে নিব, মানে সিকিউ এবং এমসিকিউর ক্ষেত্রে। বিভীষণের প্রতি মেঘনাদ, এটা তোমার 4 স্টার ইম্পর্টেন্ট। সাহিত্যে খেলা, এটা তোমার 3 স্টার ইম্পর্টেন্ট, কারণ সাহিত্যে খেলার মধ্যে আসলে সাহিত্য নিয়ে কিভাবে কাজ করতে হয় এই সকল বিষয় নিয়ে হালকা পাতলা কথাবার্তা বলা রয়েছে। তো এখান থেকে আসলে সিকিউ করার কোনো জায়গা থাকে না, বাট এখান থেকে তোমার এমসিকিউ আসে বিভিন্ন সাহিত্যের ধরনের বিষয়টা, ধরনের জায়গা থেকে, তাই এটা আমরা একটু ভালো করে হচ্ছে কি পড়বো। এরপর দেখি হচ্ছে কি আমরা সোনার তরী, এটা তোমার রবীন্দ্রনাথের খুব একটা বিখ্যাত কবিতা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। এই সোনার তরীটা আমরা সিকিউ এবং এমসিকিউর জন্য খুব ভালো করে পড়বে, এবং পার্টিকুলারলি সোনার তরী যে পাঠ পরিচিতিটা রয়েছে এটা আমাদের ভালো করে পড়তেই হবে। এরপর দেখি বাবারা আমাদের বিলাসী রয়েছে, বিদ্রোহী রয়েছে, এই দুইটাই হলো গিয়ে আমাদের 5 স্টার করে ইম্পর্টেন্ট সিকিউ এবং এমসিকিউ বোথ কেসের জন্য। আমরা এরপর দেখি অর্ধাঙ্গী। অর্ধাঙ্গী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের একটা হচ্ছে প্রবন্ধ, সেই প্রবন্ধতে আসলে নারীদের ব্যাপারে কথাবার্তা বলা হয়েছে, সো ইভেনচুয়ালি আমাদের এটা একটু ভালো করে পড়তে হবে। এরপরে সুচেতনা এবং যৌবনের গান। যৌবনের গান যেটা, এটা তোমার সিকিউর জন্য 3 স্টার ইম্পর্টেন্ট, আর সুচেতনা সিকিউর জন্য তোমার 4 স্টার ইম্পর্টেন্ট, কারণ সুচেতনা থেকে খুব প্যাচায় সিকিউর যে ঘ নম্বর প্রশ্ন বা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন রয়েছে এখান থেকে প্রশ্ন আসতে পারে, বাট তার বিপরীতে যৌবনের গানটা এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। যৌবনের গান লিখেছেন কাজী নজরুল ইসলাম, এবং কাজী নজরুল ইসলাম এখানে আসলে যুবকদের জয়ধ্বনি গেয়েছেন, মানে অ্যাজ ইট ইজ 18 বছর বয়সের মতো। তো বলতে না বলতেই আমরা হচ্ছে কি এখানে চলে আসলাম যে প্রতিদান কবিতার মধ্যে। এই প্রতিদান কবিতাটা খুবই হচ্ছে কি ইজি একটা কবিতা, তাই এখান থেকে আসলে একবার যে স্টুডেন্টটা প্রতিদান কবিতা ভালো করে পড়বে তারা সে সিকিউ এমসিকিউতে আটকানোর কথা না। এরপর জীবন বৃক্ষ, এটাও হচ্ছে তোমাদের সিলেবাসে বা পাঠ্য বইতে হলে নতুনভাবে সংযোজন করা হয়েছে। আমি নতুন বলছি তার মানে হচ্ছে কি এর আগের সিলেবাসগুলোতে ছিল না, মোটামুটি 26 ব্যাচ থেকেই এই জিনিসটা সিলেবাসে ইনজেক্টেড করা হয়েছে, তো এটা আমাদের একটু মাথায় রাখতে হচ্ছে।
এরপর তাহারই পরে মানে এটাও খুবই হলো কি ইজি, তোমার হচ্ছে কি এখানে যে কবি রয়েছেন, কবির স্বামী বিয়োগ হয়েছে, তার জন্য কবির যে মনের ব্যথা, সে মনের ব্যথা নিয়ে বেসিক্যালি এখানে আলোকপাত করা হচ্ছে। গন্তব্য কাপড় এটার ভ্রমণ কাহিনী, সে ভ্রমণ কাহিনী থেকে আসলে সিকিউ তেমন একটা আসে না, বাট তাও 3 স্টার দিয়ে রেখেছি। বাট এটা এমসিকিউর জন্য 4 স্টার, যদিও এমসিকিউর জন্য 4 স্টার দেওয়া, এটাকে আমরা বেশ ইম্পর্টেন্ট হিসেবে ধরবো। কারণ কাবুলে গিয়েছে, পানশিরে গিয়েছে, কাবুলে গিয়ে কি খাওয়া দাওয়া করেছে, তারপর কাবুলের লোকরা কেমন ছিল, তাদের কালচারটা কেমন ছিল, এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের এমসিকিউ আসে। এরপর পদ্মাতে আসলে তোমার পদ্মা নদীর যে তোমার খুবই একটা হিংস্র ভাব, সেটা নিয়ে কথাবার্তা বলা হয়েছে। আবার পদ্মার যে তোমার হলো ভদ্র ভাবটা রয়েছে, সেটা নিয়ে কথাবার্তা বলা রয়েছে। মাসি এবং পিসির আহ্লাদের যে জীবনযাত্রা রয়েছে, তা নিয়ে যে তাদের মনের ভেতরে এক ধরনের ফাইট, সেটা নিয়ে এখানে কথাবার্তা বলা হচ্ছে। ফেব্রুয়ারি 1969 আমাদের যে তোমার আন্দোলনের যে একটা আমাদের যে এক ধরনের স্পৃহা থাকে, কখন আমরা অন্যায়কে সহ্য করি না, সেটা নিয়ে কথাবার্তা বলা হয়েছে। এবং এই ক্ষেত্রে মাসি পিসি এবং ফেব্রুয়ারি 1969 দুইটাই আমার কিন্তু আসলে 3 স্টার দেওয়া, ঠিক আছে। কপিল দাস মুর্মুর শেষ কাজ, এটা তোমার অ্যাকচুয়ালি সিকিউ এবং এমসিকিউ উভয় ক্ষেত্রে অতটা ইম্পর্টেন্ট না, বাট 4 স্টার এই জন্য দিয়েছি, এটাও আসলে 26 ব্যাচ থেকে দেখা যাচ্ছে যে নতুনভাবে সিলেবাসে সংযুক্ত হয়েছে। তো 27 ব্যাচ, 28 ব্যাচ, পরে যতগুলো ব্যাচ রয়েছে তাদের জন্য বলতে পারো যেটা মোটামুটি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, 18 বছর বয়স, সুপ্রাচীনকাল থেকে এটা খুব পরিচিত কবিতা, এটা থেকে সবসময় সিকিউ বা এমসিকিউ এসেই থাকে। রেইনকোট, এটাও হচ্ছে তোমার খুবই একটা পরিচিত গদ্য, এবং এই গদ্যতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আলাপ আলোচনা করা হয়েছে। আমি কিংবদন্তির কথা বলছি, আর এইদিকে হচ্ছে তোমার ফেব্রুয়ারি 1969, এই দুইটা না প্রায় সেম ক্যাটাগরির কবিতা। ওকে, তো এই দুই জায়গায় তোমার আসলে হলো বাংলার ঐতিহ্য নিয়ে কথাবার্তা বলা হয়, বাংলার পূর্বপুরুষদের কথাবার্তা বলা হয়। ফেব্রুয়ারি 1969 হলো ভাষা আন্দোলনকারীদেরকে আমাদের পূর্বপুরুষ বলে আখ্যায়িত করা হয়েছে। আর এই পার্টিকুলার জায়গাটাতে অর্থাৎ আমি কিংবদন্তির কথা বলছি, এখানে একদম পাল যুগ থেকে যে বাঙালিরা বিদ্রোহ করে আসছিল তাদের নিয়ে কথাবার্তা বলা হয়েছে। নেকলেস তোমার হচ্ছে খুবই একটা মানে মজাদার গল্প, আমি যখন পড়ি খুব মজা লাগে। সো এই জায়গা থেকে নেকলেসের মূল ইম্পর্টেন্সের জায়গাটা হচ্ছে এটার এমসিকিউ। কারণ মাতিলদা লুইসেল কোথায় গিয়েছে, কি করেছে, তার হাজবেন্ডের নাম কি, তার জীবনযাত্রা কেমন ছিল, কয় শত ফ্রা সে হলো ব্যবহার করে নেকলেসটা কিনেছিল, তার বান্ধবীর কাছে সে কোন নেকলেসটা এনেছিল, সে নেকলেসটা কোন ধরনের কাপড়ের ব্যাগে ছিল, এইরকম জায়গা থেকে কিন্তু নেকলেস থেকে আমাদের এমসিকিউ আসে। আমি কিন্তু এই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি কোন পার্ট থেকে এমসিকিউ আসে, এটা একটু নোট ডাউন করো, ঠিক আছে। এরপরে দেখো প্রত্যাবর্তনের লজ্জা। ওই রিসেন্টলি একটা টপিক, এটা তাই 4 স্টার করে ইম্পর্টেন্ট। আর লাল সালু সিরাজউদ্দৌলা আমরা সবাই জানি আমাদের যে সহপাঠ বইটা রয়েছে, সহপাঠ বইয়ের অংশ। অ্যান্ড আলটিমেটলি আমাদের এখান থেকে অবভিয়াসলি মানে 2টা করে সিকিউ আসবে, একটা করে আনসার দিতেই হবে, এবং অ্যাটলিস্ট তোমার 2টা 4টা অথবা 4টা 8টা করে হলো এমসিকিউ আসবে, ওগুলো তোমাকে অ্যান্সার করতেই হবে। এখন বাচ্চারা আমরা তো হচ্ছে ওভারঅল গ্লিমসটা পাইলাম, বাট এই যে অপরিচিতা গল্পটার মধ্যে কিছু সাব টপিক আছে, ওই সাব টপিকগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। কোন সাব টপিক বেশি ইম্পর্টেন্ট চলো এবার সেটা নিয়ে কথাবার্তা হচ্ছে বলি। ফার্স্ট অফ অল, অপরিচিতা লিখেছে কে? আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে অনুপমের অন্তঃসার শূন্যতা, অর্থাৎ তার কিন্তু নিজস্ব কোনো বিষয় নাই, সে নিজের হয়ে কিছু করতে পারে না, তার হচ্ছে কি কথা বলার কোনো সে থাকে না। সে তার মামা যদি বলে ডানে যাও, অনুপম ডানে যাবে, বামে যেতে বললে অনুপম বামে যাবে, তো মামার কথা মতো চলে। তাই এ জায়গা থেকে তার অন্তঃসার শূন্যতা এবং অর্থের যে অহংকার থাকার বিষয়টা, এটা এখানে তুলে ধরা হয়েছে। অ্যান্ড এই জায়গা থেকে কিন্তু আসলে তোমাদের সিকিউ আছে, অ্যান্ড এই পার্টটা আমার সিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে দেখি আমাদের এখান থেকে আসলে অনুপমের কোন জিনিসটা সিকিউতে আসে, এটা হচ্ছে তার যে চরিত্রটা রয়েছে, সেই চরিত্র বিশ্লেষণটা মূলত ইয়াতে আসবে, আমাদের সিকিউতে আসবে। এরপর দেখি পরবর্তীতে কন্যা দায়গ্রস্ত পিতাকে অবজ্ঞা ও শম্ভুনাথ সেনের আত্মমর্যাদা। এটা বলতে আসলে কি বোঝানো হয়েছে? দ্যাট মিনস আমাদের যে শম্ভুনাথ সেন ছিল, তিনি তো আসলে কন্যা দায়গ্রস্ত একজন পিতা ছিলেন, তার তো কন্যার বিয়ে হয় নাই। সো
এই জন্য আমাদের অনুপমের ফ্যামিলি তাকে আসলে নানানভাবে অবজ্ঞা করেছিল। যখন হচ্ছে গিয়ে সে হলো গিয়ে তার মেয়ের প্রস্তাব নিয়ে হলো গিয়ে যায়, তাকে এভাবে আপ্যায়ন করা হয় না। এবং যখন হচ্ছে গিয়ে ওই মেয়ের বাড়িতে ছেলেরা যায় তোমার হচ্ছে গিয়ে গায়ে হলুদের সময়, তখন রসন চৌকির এত বাদ্যবাজনা বেজেছিল যে ওই মানুষ গুনতে আদমশুমারি করা লাগবে এরকম একটা অবস্থা। তো সবকিছু মিলে এখানে আসলে তোমার শম্ভুনাথ সেনকে অপমান করা হয়, বাট শম্ভুনাথ সেনের খুব আত্মমর্যাদাবান একজন ব্যক্তি, তিনি কিন্তু তার জায়গা থেকে এই জিনিসটা আসলে ভোলেন না। এবং পরবর্তীতে যখন হলো তারা শম্ভুনাথ সেন দেখেন যে মেয়ের গয়না মাপার জন্য স্যাকরা নিয়ে আসছে, তখন শম্ভুনাথ সেন কিন্তু মেয়ের বিয়েটা নিজের হাতেই ভেঙে দেন। এরপর থেকে কল্যাণীর আত্মমর্যাদা, কল্যাণীও তার বাবার মতো আত্মমর্যাদা সম্পন্ন, এবং সে পরবর্তীতে বিয়ে না করে দেশ সেবায় ব্রতী হয়। এই জায়গাটা আমাদের সিকিউ এবং এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কল্যাণীর চরিত্রের যে বিষয়টা, কল্যাণীর চরিত্র থেকে কিন্তু আমাদের এমসিকিউ আসতে পারে, এটা আমাদের অ্যাকচুয়ালি মাথায় রাখতে হবে। ঠিক আছে, আগাই সামনের দিকে। এর পরবর্তী টপিকটা বিলাসী টপিকে আমরা দেখি সমাজের যে কুসংস্কারচ্ছন্নতা, সেটা আমরা দেখতে পাই। বর্ণ বৈষম্য, তোমার হলো জাতিতে জাতিতে যে বৈষম্য রয়েছে, হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ, তারপর হচ্ছে ব্রাহ্মণের সাথে হচ্ছে সাপুরে বা মালো সম্প্রদায়ের কারোর বিয়ে হতে পারে না, এই টাইপের যে বিষয়টা, তারপর হচ্ছে অন্নপাপ, এই জিনিসগুলো ফুটে উঠেছে। এখান থেকে আসলে তোমার সিকিউতে কোন জিনিসটা আসে হচ্ছে সামাজিক অসঙ্গতি। তার মানে সমাজে আসলে কোন কোন ধরনের অসঙ্গতি রয়েছে সেগুলো নিয়ে এখানে বেসিক্যালি আলোকপাত করা হয়। এরপর থেকে বিলাসীর বৈশিষ্ট্য এবং বিলাসী ও মৃত্যুঞ্জয় ভালোবাসা। বিলাসী তার হাজবেন্ড মৃত্যুঞ্জয়কে পাগলের মতো ভালোবাসতো, এবং এই জিনিসটি মূলত এখানে ফুটে উঠেছে। তাই এই জায়গা থেকে হচ্ছে আমরা বলতে পারি বিলাসীর চরিত্র বিশ্লেষণ থেকে কিন্তু আমাদের সিকিউ আসতে পারে। গেল আগাই সামনের দিকে। মাসি পিসিতে তো আমরা হলো দেখেছি যে আহ্লাদের প্রতি তার স্বামী যে যোগু রয়েছে, যোগু কিন্তু নানানভাবে অবমাননা করে, তাকে হলো অপমান করে, তাকে হচ্ছে নানানভাবে হলো কষ্ট দিচ্ছে। তো সবকিছু হলো মিলিয়ে নারীর প্রতি যে অবমাননার ম্যাটারটা, এটা মূলত এখানে ফুটে উঠেছে, এবং লড়াইয়ের মাধ্যমে আসলে তোমার বেঁচে থাকার বিষয়টা আমরা মূলত এখানে দেখতে পাই। তার মানে এক বাক্যে যদি হচ্ছে আমরা বলি, এখানে একটা ছোট্ট ঘটনা ঘটছে। সে ছোট্ট ঘটনাটা কি, একজন নারীকে সমাজে কিভাবে দেখা হয়, বিয়ের পরে তার স্বামী যে নারীর প্রতি হলো অত্যাচার করাটাই খুব একটা নর্মাল জিনিস মনে করে, সেটা কিন্তু আসলে আমরা এখানে দেখতে পাই প্রথমত। দ্বিতীয়ত, তোমাদের এখান থেকে সিকিউ আসতে পারে নারীর সংগ্রামকে মেনশন করে, এমন একটা উদ্দীপক দিয়ে দিবে যেখানে আসলে নারীর সংগ্রামটাকে দেখিয়েছে। তোমার সেখান থেকে প্রশ্ন আসতে পারে যে উদ্দীপকটি মাসি পিসি গল্পের কোন জিনিসের সাথে সাদৃশ্যপূর্ণ? অ্যান্সার হবে মাসি পিসি গল্পের নারীর সংগ্রামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এরপর দেখি সন্তান স্নেহ ও অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদ। ওই যে আহ্লাদিকে তো মাসি পিসি আগলে রাখতেছে, সন্তান স্নেহ, আর হচ্ছে গিয়ে অন্যায়ের প্রতিবাদ। যখন হচ্ছে গিয়ে তোমার ওই যে কানাই গোকুল ওরা হলো গিয়ে আসে তোমার হচ্ছে মাসি পিসিকে ওই তোমার বড় সাহেবের বাড়িতে নিয়ে যাবার জন্য, তখন কিন্তু মাসি পিসি এবং রামদার বটি নিয়ে আসে, তারা চিৎকার শুরু করে। তারপর হলো গিয়ে তাদের যে এলাকাবাসী রয়েছে, এলাকাবাসীও কিন্তু তাকে করার জন্য, তাকে বাঁচানোর জন্য আসলে এগিয়ে আসে। সো এই জায়গা থেকে আমরা দেখি যে অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদ, এবং এই পার্টিকুলার জিনিসটা সিকিউর জন্য 4 স্টার আর এমসিকিউর জন্য তোমার 4 স্টার ইম্পর্টেন্ট। আগাই সামনের দিকে। আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে কি আমরা রেইনকোট গল্পে হচ্ছে কি আমরা দেখি মুক্তিযুদ্ধকালীন সময় পাকিস্তানি সেনাবাহিনীরা যে গণহত্যা চালিয়েছিল, সে গণহত্যার যে দিকটা, এটা কিন্তু আসলে এই টপিকের জন্য খুবই ইম্পর্টেন্ট, মানে এই রেইনকোট গল্পের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং এখান থেকে আসলে কিন্তু আমাদের সিকিউ আসবে, এবং প্যারালালি হচ্ছে গিয়ে আমার এমসিকিউ হলো গিয়ে আসবে। এবং হানাদার বাহিনীদের বর্বরতা। এখন গণহত্যার যে বিষয়টা, গণহত্যার বিষয়টা হলো কি তোমার কিভাবে আসবে, ওই যে তোমার বাস থামিয়েছিল, বাস থামিয়ে হানাদার বাহিনীরা বাস চেক করছিল, এর আগের বাসের অনেককে হলো সাইডে সরিয়ে নিয়ে তাকে ব্রাশ ফায়ার করেছিল, এই বিষয়টা। আর মুক্তিযুদ্ধের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট আলাপ আলোচনা করতে গিয়ে কয়টা আলমারি আসছে, কেমিস্ট্রি ডিপার্টমেন্টের লেকচারার এখানে কি করতেছে, এই ম্যাটারগুলো নিয়ে কথাবার্তা বলা হবে। এবং দেখা যাচ্ছে রেইনকোট গল্পে আরেকটা বিষয় হচ্ছে কি আমাদের যে নুরুল হুদা রয়েছে, তার যে ভীতু মন মানসিকতা ব্যাপারটা, সেটা এখানে ফুটে উঠবে।
সাধারণ মানুষের মাঝে দেশপ্রেম এবং রাজাকারদের আচরণের যে বিষয়টা, এটা মূলত এখানে ফুটে উঠছে। বাচ্চারা, এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা যে এই ভিডিওটা এখন দেখছি সেটা হচ্ছে আমাদের যে যতগুলো গদ্য পদ্য রয়েছে, প্রত্যেকটা গদ্য এবং পদ্যের সিকিউ এমসিকিউর ইম্পর্টেন্স বোঝা, যেটা অলরেডি আমরা বুঝিয়ে দিয়েছি। এরপর প্রত্যেকটা গদ্যের কোন সাবটপিক থেকে সিকিউ আসতে পারে এবং সাবটপিকের বিশ্লেষণটা কি সেটা জানা। পরীক্ষার আগের রাতে তুমি যদি আমার এই ভিডিওটা একটা বারের জন্য দেখে যাও, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাংলার প্রথম পত্রে তুমি যদি পূর্ণাঙ্গ লিখে আসতে পারো পরীক্ষার খাতায়, ইনশাল্লাহ 70-এর মধ্যে ন্যূনতম তুমি 58 থেকে 60 মার্ক ক্যারি করতে পারবা। তাই আমি তোমাদেরকে বারবার বলতেছি, এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবা। ওকে, আগাই তাহলে সামনের দিকে। নেকলেস লিখেছেন গিদা মোপাসা। এখানে আসলে কল্পনা বিলাসী মানুষ, অর্থাৎ যে মাতিলদা লয়সেল ছিল, মাতিলদা লয়সেল ভাবতো আমি এত সুন্দরী, আমার জন্য পৃথিবীর যাবতীয় সুন্দরময় জিনিসগুলো অপেক্ষা করছে, সো আমি এখানে কি করতেছি, এক কেরানিকে বিয়ে করে বসে আছি। তার যে কল্পনাটা, তার যে কল্পনা বিলাসটা, সেটা মূলত এখানে ফুটে উঠেছে। নাম্বার 1। নাম্বার 2, তোমার দারিদ্র্যের যে ভয়াবহতা। মাতিলদা খুবই একটা দরিদ্র পরিবারের সন্তান ছিল এবং তার বিয়েও হয় আর একটা হলো দরিদ্র পরিবারে, তাই দারিদ্র্যের ভয়াবহতার বিষয়টা বেসিক্যালি এখানে ফুটে উঠেছে। এরপর দেখে উচ্চাকাঙ্ক্ষার কুফল এবং ভাগ্যকে মেনে নেওয়া দায়িত্বশীলতা, অর্থাৎ আমাদের যে মাতিলদা পরবর্তীতে যখন হলো যে তার ফ্রেন্ডের জড়োয়া হারটা হারায় ফেললো, সে না জেনেই প্রায় 36,000 ফ্রা দিয়ে সে জড়োয়া হারটা আবার কিনে তার ফ্রেন্ডকে ফেরত দিল। সেই ফ্রেন্ডের ওই টাকাটা, ওই জড়োয়া হার যে কিনেছিল 36,000 টাকা লোন নিয়ে, ওই টাকাটা পরিশোধ করতে তার অনেক কষ্ট হয়েছিল। এটা হচ্ছে কি আমাদের উচ্চাকাঙ্ক্ষার কুফল। বাট তার এগেনস্টে সে কিন্তু ভাগ্যকে মেনে নিয়েছিল এবং দায়িত্বশীল হয়ে তার বাকি জীবনটা আসলে তোমার অতিবাহিত করেছিল। তাই এই জায়গা থেকে আসলে আমাদের গল্পের মূল বক্তব্যটাকে প্রকাশ করা হয় এবং এখান থেকে সিকিউ কিন্তু আসতে পারে। ওকে, আগাই সামনের দিকে। কপিল দাস মুর্মুর শেষ কাজ, এটা তোমার কি বলেছে, অধিকার রক্ষার সংগ্রাম। এটা অ্যাকচুয়ালি অতটা ইম্পর্টেন্ট না, বা খুব যদি হচ্ছে আমি শর্টলি বলি, কপিল দাস মুর্মুর শেষ কাজ, আমাদের যে এই টপিকটা রয়েছে এখানে আসলে সাঁওতাল বিদ্রোহ এবং সাঁওতালদের যে অধিকার আদায়ের বিষয়টা রয়েছে, এটা নিয়ে মূলত এখানে কথাবার্তা বলা হয়েছে, এটা বাদে আর কিছুই না। আগাই সামনের দিকে। বাঙ্গালার নব্য লেখক দিকের প্রতিনিবেদন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রবন্ধ। এই প্রবন্ধতে তোমার দেখানো হয়েছে একজন নতুন রাইটার কিভাবে আসলে লিখবে, তার যে আসলে টাকার জন্য লেখার উচিত না, খ্যাতির জন্য লেখা উচিত না, জ্ঞান বিস্তারে সাহায্য করার জন্য লেখা উচিত, সেই বিষয়টা নিয়ে এখানে কথাবার্তা বলা হয়েছে। অর্থাৎ সাহিত্য রচনা শিল্পগুণ বিষয় স্পষ্ট ধারণা এবং যশের জন্য না লেখা, এখান থেকে তোমার সিকিউ কিন্তু আসবেই আসবে। এরপর মানব কল্যাণ, অর্থাৎ মানুষের কল্যাণের জন্য, মানুষের উৎকর্ষের জন্য আমরা লিখবো, এটা বেসিক্যালি এখানে বলা হচ্ছে। ওকে, অর্ধাঙ্গী লিখেছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন একটা কথাই হলো বলেছেন যে নারীর যে তোমার অধিকারহীনতার যে ব্যাপারটা, সো নারীদেরকে আসলে ছোটবেলা থেকে আমরা সবাই বলি যে ওর দ্বারা কিছু হবে না, তার মানে নারীকে আমরা সবসময় ডিমিনই করি, নারীরাও নারীদেরকে ডিমিন করে। তো এই বিষয়টা নিয়ে এখানে কথাবার্তা বলা হয়েছে এবং রোকেয়া বলতেছেন নারীদের পশ্চাৎপদতার জন্য কোনো পুরুষ না বরং নারীরাই দায়ী, এটা এখানে বলা হয়েছে। এরপর দেখি সমাজের অসঙ্গতি, অসম্পূর্ণ অগ্রগতি ও নারী জাগরণ। সমাজে হচ্ছে গিয়ে তোমার হলো অসম্পূর্ণ অগ্রগতি দেখা যায়, যে কারণ নারীরা যদি এগিয়ে না আসে, একটা গাড়ি একটা চাকা দিয়ে চলতে পারবে না, তার অ্যাটলিস্ট 2টা চাকা লাগবে। ওই যে সেকেন্ড চাকাটা যদি এখানে তোমার ইনভ্যালিড থাকে, ইনক্যাপেবল থাকে, তাহলে তো সেই সমাজ সামনের দিকে আগাবে না। তাই বলতেছে সমাজের অসম্পূর্ণ অগ্রগতির কথা। ওকে, ডান। সো এই সমাজে অসম্পূর্ণ অগ্রগতির জায়গা থেকে কিন্তু সিকিউ আসতে পারে। পরপরই দেখি যৌবনের গান লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম এখানে বলেছেন, ভাই আমি বুড়া হয়ে গেছি, বাট একজন যুবক যে কাজটা করতে পারে ওটা আমি করতে পারি না, তাই আমি যুবকদেরকে অ্যাটলিস্ট সাপোর্ট করি, বুড়া হয়ে গেলেও সাপোর্ট করি। যুবকরা যে কাজ চোখের নিমেষে করতে পারে, আমরা বয়স্করা এটা চোখের নিমেষে কেন কয়েক বছরেও করতে পারি না। তাই যুবকদেরকে সাপোর্ট দেওয়া উচিত। যুবকদের জয়ধ্বনি তিনি গিয়েছেন, যুবকরা কিভাবে হচ্ছে যে কোনো কঠিন কাজ সহজে করে ফেলতে পারে সেই জিনিসটা তিনি এখানে মূলত বলেছেন। এবং সামাজিক দায়বদ্ধতা, আত্মবিশ্বাস, সাহসিকতা এবং বহুমাত্রিক তারুণ্যের কথা বেসিক্যালি এখানে ফুটিয়ে উঠিয়াছে।
এরপর দেখি সাহিত্যে খেলা। এখানে তোমার সাহিত্যের উদ্দেশ্য এবং সাহিত্য ও শিক্ষার পার্থক্য নিয়ে কথাবার্তা বলা হয়েছে। প্যারালালি সাহিত্যের সাথে খেলাধুলার সামঞ্জস্য। খেলাধুলা যেরকম আমাদেরকে জোর করে করায় না, আমি সাপোজ এখন ভিডিও রেকর্ড করে ক্রিকেট খেলতে যাব, এই ক্রিকেট খেলার কথা কিন্তু কেউ আমাকে বলে না, বাট আমার মাথার মধ্যে আছে ভিডিও শেষ করে আমি ক্রিকেট খেলতে যাব। সো তুমি কিন্তু মনের আনন্দে যাচ্ছ, তুমি বলতেছো সারাক্ষণ ধরে ভিডিও দেখে পড়াশোনা করে আমি খুব টায়ার্ড হয়ে ক্রিকেট খেলতে গেছি, তুমি আনন্দের জন্য গেছো। সাহিত্যটা এরকম, আনন্দ নিয়ে অ্যাকচুয়ালি সাহিত্য পড়তে হবে। আনন্দ ছাড়া সাহিত্য পড়লে ওটা সাহিত্য গলদীকরণ করা ছাড়া আর কিছুই হবে না। ওকে, জীবন বৃক্ষ। জীবন বৃক্ষতে আসলে তোমার বলা হয়েছে মানুষের জীবন বৃক্ষের মতো। বৃক্ষের যেরকম একটা স্টিডি গ্রোথ হয়, ধীরে ধীরে গ্রোথ হয়, মানুষেরও ধীরে ধীরে গ্রোথ হয়। একটা বাচ্চা আজকে এই মুহূর্তে জন্মগ্রহণ করার পরে 5 মিনিট পরে সে 20 বছর বয়সী তরুণ হয়ে যায় না, তাকে 20টা বছর অতিক্রান্ত করতে হয়। একইভাবে একটা বৃক্ষ যখন বীজ বপন করা হয়, বীজ থেকে চারা হয়, চারা থেকে তোমার গাছ হয়, গাছ থেকে বড় একটা বৃক্ষে পরিণত হচ্ছে, অনেক লম্বা একটা পথ তাকে পাড়ি দিতে হয়, এটা এখানে বলা হচ্ছে। এরপর দেখি নদী ও বৃক্ষের তুলনামূলক ব্যাখ্যা এবং বস্তুনিষ্ঠ প্রবন্ধের বৈশিষ্ট্য। এই প্রবন্ধে বলা হয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুর বলছে যে মানুষের জীবনের সাথে নদীর সম্পর্ক রয়েছে, বাট এখানে তোমার জীবন ও বৃক্ষের প্রাবন্ধিক বলছেন মানুষের জীবনের সাথে বৃক্ষের প্রয়োজন, বৃক্ষের সাদৃশ্য রয়েছে। সেখানে ডিবেটটা কোন জায়গায়, ডিবেটটা নিয়ে কথাবার্তা বলা হয়েছে এবং পার্টিকুলারলি এই ডিবেটটা থেকে তোমাদের সিকিউ কিন্তু আসতে পারে। সো পয়েন্ট টু বি নোটেড, এটাই হচ্ছে এই প্রবন্ধের মূল বৈশিষ্ট্য। আগাই গন্তব্য কাবুল, খুবই সিম্পল। কাবুলের যে তোমার হচ্ছে গিয়ে বহুমাত্রিক সংস্কৃতি রয়েছে, তাদের লোকজনদের বৈশিষ্ট্য, সেটা নিয়ে কথাবার্তা বলা হয়েছে এবং বিশ্বজনীন সংযোগ নিয়ে এখানে মূলত কথাবার্তা বলা হয়েছে। প্রত্যাবর্তনের লজ্জা। প্রত্যাবর্তনের লজ্জা অগোছালো একটা মানুষের কথাবার্তা বলা হচ্ছে। মা বাবার কাছে যে আমরা কখনোই হলো গিয়ে বড় হই না, সেটা এখানে বোঝানো হয়েছে এবং সময়ের মূল্যের কথা বলা হয়েছে, যে টাইমলি সব কাজ করতে হবে। তার বিপরীতে তোমার নাগরিক এবং গ্রামীণ জীবন, অর্থাৎ গ্রামে আসার পরে ওই যে লোকটার খুব ভালো লাগছিল, তার নিজের আপন আলোয় চলে আসছে, সেই বিষয়টা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তাই সময়ের মূল্য এবং নাগরিক ও গ্রামীণ জীবন, এটা তোমার সিকিউর জন্য ইম্পর্টেন্ট। আর আত্মসমালোচনার মাধ্যমে আত্মশুদ্ধি, এটা সিকিউ প্লাস এমসিকিউ দুটার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সোনার তরী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কাঠিতে কাঠিতে ধান এলো বরসা। এই সোনার তরী কবিতাতে কবি দেখিয়েছেন যে দেখো আমরা তো পৃথিবী ছেড়ে দিন চলেই যাব, মরেই যাব, আমাদের কর্মগুলা থেকে যাবে। এই যে আজকে তুমি আমার এই ভিডিওটা দেখছো, আমি আগামীকালকে বেঁচে থাকবো কিনা আমি জানি না, বাট আগামীকালকে বা তারপরেও হয়তো তুমি আমার এই ভিডিওটা তোমার কোনো জুনিয়রকে রেফার করবা, যে এই ভিডিওটা দেখলে এইচএসসির যে তোমার সিলেবাসটা 1 বছর রিভিশন হয়ে যাচ্ছে। তার মানে আমার এই কর্মটা, আমার এই ভিডিওটা কিন্তু আজীবন থেকেই যাবে। এই যে ম্যাটারটা, এই জায়গা থেকে যদি হলো আমি চিন্তা করি, আমরা কি দেখতে পাবো যে আমাদের সৃষ্টিকর্ম, যেটা সৃষ্টিকর্ম করে রেখে স্রষ্টা একদিন চলে যাবে, এই ভিডিওটাকে রেখে একদিন আমি চলে যাব, কিন্তু আমার যে সৃষ্টিটা ছিল, আমার যে ভিডিওটা ভালো লাগলে আজীবন তোমরা দেখবা, আজীবন তোমাদের কাছে রয়ে যাবে। এই টপিকের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট সিকিউর জন্য। কালের বিবর্তনে মানুষের মৃত্যু চিনতে এবং মানুষ তার কর্মের মাধ্যমে বেঁচে থাকা, এটাও কিছুটা একইভাবে পরে এই পয়েন্টারের মধ্যে এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট এবং এন্টায়ার কবিতাটা এমনিতেই আমার এমসিকিউর জন্য মহা গুরুত্বপূর্ণ। আগাই বিদ্রোহী লিখেছেন কাজী নজরুল ইসলাম। কবির বিদ্রোহী সত্তা নিয়ে এখানে কথাবার্তা বলা হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে তিনি বিদ্রোহ করতে চান এবং একটা সিঙ্গেল জিনিস, যে অন্যায়ের বিরুদ্ধে কবির দৃঢ়চেতা মনোভাব। এখান থেকে সিকিউ আসে। আমরা বিদ্রোহী নিয়ে অনেক প্যারা খাই, কি হইলো কি না হইলো, হায় হায় মাথায় ঢুকতেছে না, বাট বিদ্রোহী কবিতার একটা জায়গায় সিকিউর আছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। আর আরেকটা জায়গা হলো গিয়ে আছে তোমার দ্রোহের অন্তরালে মানব প্রেম, অর্থাৎ অন্যায়ের প্রতি প্রতিবাদ আর মানুষকে ভালোবাসা। ওই যে কবি হলো গিয়ে বলছেন আমি অরফিয়াস, আমি হচ্ছে গিয়ে বাঁশের বাঁশরি, এক হাতে হলো গিয়ে বাঁশের বাঁশরি আর এক হাতে রণতুর্য। তারপরে সে যুদ্ধ করে অন্যায়ের বিরুদ্ধে আর মানুষের জন্য হলো গিয়ে প্রেমের বাঁশি বাজে, যারা হলো গিয়ে তোমার নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। আগাই সামনের দিকে। প্রতিদান লিখেছেন জসিমউদ্দিন। তিনি হলো এখানে আসলে বলেছেন দায়িত্বের প্রতি আনুগত্য এবং ব্যক্তি স্বার্থ হলো বিসর্জন দেওয়া। অর্থাৎ তুমি কারোর কাছে কষ্ট পাও, ডাজেন্ট ম্যাটার, আমি তোমাকে হচ্ছে ফুল দিব, তুমি আমাকে কাটা দিয়েছো, আমি তোমাকে ফুল দিব, আমার তরফ থেকে প্রতিদানটা অলওয়েজ পজিটিভ হবে, এটাই মূলত এখানে বলা হচ্ছে।
গেল। তাহারই পরে মনে বসন্তে মানব মনের বিশেষ অনুভূতি, প্রিয় মানুষের মৃত্যুতে ছন্দপতন। অর্থাৎ তাহারই পরে মনের যে কবিতার কবি রয়েছেন, কবির হলো গিয়ে হাজব্যান্ড মারা গিয়েছে, তাই বসন্ত যখন চলে আসছে কবি ভক্ত বলছে কি হে কবি, কবিতা কোথায়, বসন্ত আসছে বরণ করি হা লহ। তখন কবি বলতেছে আই হাই বসন্ত চলে আসছে, আমি তো টেরই পাইলাম না। তারপর কবি বলছে প্যারা নাই, তুমি তাহলে এখন লেখো। এরপর কবি বলতেছে যে না, বসন্ত চলে আসছে, আমি শোক করতেছি, বসন্ত তো শোক করলো না, তার মানে বসন্তর আসলে আমাকে দরকার নাই। যেহেতু বসন্তর আমাকে দরকার নাই, তাহলে আর কোনো সমস্যাই নাই, আমি হচ্ছে অভিমান করলাম, আমি আর কোনো কবিতা লিখবো না। অর্থাৎ এখানে আসলে মানুষের প্রিয় মানুষের মৃত্যুতে ছন্দপতনের সাথে কবির বিষণ্ণতা এবং প্রকৃতির যে স্বাভাবিক প্রবাহমানতা, এই যে আমার তিনটা বিষয় রয়েছে, এই তিনটা বিষয় থেকে আমার সিকিউ আসবে। আগাই 18 বছর বয়স, খুবই সিম্পল, তার ইতিবাচক দিক সাহসিকতা, কর্মস্পৃহা এবং দেশ কল্যাণের কথাবার্তা বলা হয়েছে। এবং এন্টায়ার যে 18 বছর বয়স কবিতাটা রয়েছে, এখানে বলা হচ্ছে তরুণরা যা পারে আমাদের পক্ষে সেটা করা সম্ভব না। তরুণরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে বুক পেতে দাঁড়িয়ে যেতে পারে, আমরা হয়তো পারি না। এই যে দেখো জুলাই আন্দোলন হলো, তারপর নিরাপদ সড়ক সে আন্দোলন হলো, সকল ক্ষেত্রে কারা আন্দোলন করছে? তুমি, আমি, আমরা যারা স্টুডেন্ট ছিলাম, আমরা যারা তরুণ ছিলাম, তারাই তো আন্দোলন করছি, ইজন্ট ইট? সো এরকম একটা জায়গা থেকে আমরা এখানে আসলে তরুণদের কথাই হলো গিয়ে বলছি। সো তারুণ্যের নেতিবাচক দিক ও হলো গিয়ে বাধা অতিক্রমের মানসিকতা নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, এবং এই দুইটা থেকে আমার প্রচুর পরিমাণে সিকিউ এসে থাকে। আগাই ফেব্রুয়ারি 1969, একইভাবে মানুষের যে সংগ্রাম, বাঙালিদের যে আত্মত্যাগ শুরু হয়েছে 1952 সাল থেকে, সেটা নিয়ে কথাবার্তা বলা হয়েছে। আমরা অনেক সময় এটাকে ভাবি এটা কি ভাষা আন্দোলনের কথা বলছে নাকি 69-এর গণ অভ্যুত্থান নিয়ে কথা বলছে। অ্যান্সার হচ্ছে 69-এর গণ অভ্যুত্থান নিয়ে কথা বলছে, বাট এই 69-এর গণ অভ্যুত্থান করার প্রেরণা পেয়েছে 52-র ভাষা আন্দোলন থেকে। দ্যাটস অল। আমি কিংবদন্তির কথা বলছি, পাল যুগ থেকে এই 2026 পর্যন্ত বা 2027 পর্যন্ত বাঙালিরা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে। এই যে অন্যায়ের বিরুদ্ধে এত সময় ধরে যুদ্ধ করে যাওয়া, এটাই হলো কে বলতেছে বাঙালিরা অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করে যায়, অন্যায়ের কাছে মাথা নোয়ায় না। তাই এরকম একটা জায়গা থেকে এটাও তোমার আমার সিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আগাই বিভীষণের প্রতি মেঘনাদ, এখানে দুইটা বিষয় রয়েছে, তোমার বিভীষণের মাতৃভূমির প্রতি বিশ্বাসঘাতকতা, মেঘনাথের মাতৃভূমির প্রতি ভালোবাসা, আর বিভীষণের তার পরিবারের প্রতি বিশ্বাসঘাতকতা। অনেক তোমার কথাবার্তা লেগেছি, পিতৃব্য, তাঁত, লক্ষ্যপুর, রক্ষশ্রেষ্ঠ, বহুত কথাবার্তা বলছে, কিন্তু পয়েন্ট এই তিনটা। তোমার বিভীষণ বিশ্বাসঘাতকতা করছে পরিবারের সাথে আর দেশের সাথে, আর হচ্ছে মেঘনাথ বিশ্বাসঘাতকতা করে নাই, সে অবাক হয়েছে, তার দেশপ্রেম রয়েছে, দ্যাটস ইট। তাই এটা নিয়ে কখনো আমরা ভয় পাবো না। এই বিশ্বাসঘাতকতা থেকে সিকিউ আসবে, মাতৃভূমির প্রতি ভালোবাসা থেকে আমার সিকিউ আসবে। সুচেতনা, এখানে আসলে মানুষের যে ভালো বৈশিষ্ট্যগুলো রয়েছে, ঐক্য রয়েছে, মানব কল্যাণ যে করা উচিত, এটা নিয়ে এখানে মূলত কথাবার্তা বলা হচ্ছে, এটা বাদে আর কিছুই না। পদ্মাতে হলো দেখাচ্ছে তোমার পদ্মার হিংস্র রূপ, অর্থাৎ পদ্মা হচ্ছে কি মানুষকে ধ্বংস করে দেয় তার জোয়ারের মাধ্যমে, আর পদ্মার যে পলিমাটি রয়েছে, পলিমাটির মাধ্যমে চারপাশে আবার ফসলও ফলায়। পদ্মা নদী যে তোমার হিংস্র এবং হচ্ছে ভালো রূপ, দুটা রূপ নিয়ে মূলত এখানে কথাবার্তা বলা হয়েছে। ঋতু বর্ণনে আসলে বাংলার 6টা ঋতুর কথা বর্ণনা করা হয়েছে, এবং এই প্রকৃতির সঙ্গে যে মানব মনের একটা পরিবর্তন হয় সেই কথা বলা হয়েছে। বর্ষাকালে আমরা খুব হ্যাপি থাকি, তার বিপরীতে আমাদের গ্রীষ্মকালের প্রচন্ড গরমে ভালো লাগে না, এই বিষয়টা বলা হচ্ছে। অর্থাৎ প্রকৃতির সাথে মানব মনের সম্পর্ক, এই জিনিসটা অ্যাকচুয়ালি সিকিউর জন্য তেমন একটা ইম্পর্টেন্ট না, এটা মেইনলি আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আর যদি এখান থেকে সিকিউ এসেই থাকে, ওই প্রকৃতির সাথে মানব মনের সম্পর্ক থেকে আমার সিকিউ আসতে পারে। ওকে, লাল সালু আর সিরাজউদ্দৌলা, এই দুইটা অ্যাকচুয়ালি পুরাটাই তোমার ইয়ার জন্য গুরুত্বপূর্ণ, আমাদের হচ্ছে সিকিউ এবং এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। লাল সালুতে তো মজিদের যে ভণ্ডামি আছে, তার ধর্ম ব্যবসা রয়েছে, এগুলো ভালো করে পড়তে হবে। তার পাশাপাশি হচ্ছে রহিমার চরিত্রগুলো পড়তে হবে, জমিলার চরিত্র পড়তে হবে, তারপর হচ্ছে যে খালেক ব্যাপারী রয়েছে তাকে হলো পড়তে হবে। তোমরা যারা যারা লাল সালু উপন্যাসে মজিদ, রহিমা, জমিলা, খালেক ব্যাপারী আর তাহের কাদেরের বাপ, এই 5টা চরিত্রের যে স্টোরিগুলো আছে, এই স্টোরিগুলো পড়লে লাল সালু তোমার সিকিউ এমসিকিউর জন্য একদমই সর্টেড থাকবে, ঠিক আছে?
এরপর আছে সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলাতে খুবই সিম্পল, বিশ্বাসঘাতকতা নিয়ে পড়তে হবে, আর সিরাজের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা একটু ভালো করে পড়তে হবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট তোমার ঘসিটি বেগম, মীর জাফর, তারপর হচ্ছে মিরন, মোহাম্মদী বেগ, আর হচ্ছে আমাদের যে রবার্ট ক্লাইভ, এই যে মানুষগুলা কখন কি বলছে তাদের যে ব্যাখ্যাগুলো, সেই ব্যাখ্যাগুলো পড়তে হবে। বইয়ের কিন্তু লাস্টের দিকে চরিত্র বিশ্লেষণ রয়েছে, ওটা হলো পড়ে নেবা, নাম্বার 1। নাম্বার 2 যে বিষয়টা তোমার এখানে কিন্তু বেশ কিছু দৃশ্য আছে, বেশ কিছু অঙ্ক আছে। অঙ্ক এবং দৃশ্যতে কিছু টাইম, তারিখ, সাল দেয়া আছে, এটা মনে রাখতে হবে ফর এমসিকিউ, খুবই ইম্পর্টেন্ট, আমরা অনেক সময় মিস করে যাই। তো স্টুডেন্ট, এই ছিল আমাদের বাংলার প্রথম পত্র। বাংলার দ্বিতীয় পত্রটা খুবই সিম্পলি তোমাদের এখানে আমি বলে দিচ্ছি। আমাদের একদম যদি শুরুতে হচ্ছে গিয়ে বলি, বাংলা দ্বিতীয় পত্র থেকে আমাদের উচ্চারণ থেকে প্রশ্ন আসে, উচ্চারণ থেকে তোমার প্রশ্ন আসতেছে। তারপর বাংলা ভাষায় ব্যাকরণিক শব্দ শ্রেণী অর্থাৎ বিশেষ্য নির্বাচন করা, এখান থেকে প্রশ্ন আসবে। সমাস, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করা থেকে প্রশ্ন আসবে। বানান থেকে প্রশ্ন আসবে, উপসর্গ থেকে হলে প্রশ্ন আসবে, বাক্যতত্ত্ব থেকে প্রশ্ন আসবে। তারপরে আরেকটা অংশ থাকে তোমার পারিভাষিক শব্দ, ঠিক আছে? পারিভাষিক শব্দ যদি নির্মিতির মধ্যে পড়ে যায়, পারিভাষিক শব্দ এখান থেকে প্রশ্ন আসবে। আর আসবে হচ্ছে কি আমাদের নির্মিতি। সো আমি যদি চিন্তা করি, নির্মিতির মধ্যে আমাদের 70 মার্ক বরাদ্দ থাকে, বাকি যদি তোমার 30 মার্ক, দেখো 1 2 3 4 5 6, অর্থাৎ এই যে তো 6টা টপিক রয়েছে। এক সেকেন্ড, আমি আসলে পারিভাষিক শব্দটা আসবে, বাট এটা কিন্তু আসলে নির্মিতির মধ্যে ইনক্লুডেড, ঠিক আছে? সো পারিভাষিক শব্দের 10 মার্ক, আর হলো কি নির্মিতি রয়েছে তোমার রচনা লেখো, প্রতিবেদন লেখো, ওখানে তোমার 60 মার্ক, মোট এখানে 70। সো এখানে আমি 70 ধরে নিলাম। 8 টপিক করা থাকে, বাক্যতত্ত্ব 1, বানান 2, সমাস 3, তোমার হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী হচ্ছে গিয়ে 4, ও তারপর হচ্ছে গিয়ে উচ্চারণ হলো গিয়ে 5, উপসর্গ হলো গিয়ে 6, মোটামুটি। আবার হচ্ছে বাক্য রূপান্তর, বাক্যতত্ত্বের মধ্যে বাক্য রূপান্তরের বিষয়টা হলো থাকে। মোটামুটি এখানে তোমার 6টা টপিক, প্রত্যেকটা টপিক থেকে 5 মার্ক। আমার এই হলো গিয়ে মোট 30 মার্ক, অর্থাৎ 100 মার্ক। তোমরা যে কাজটা করবা বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে, অন্য কোনো কিছু নিয়ে মাথা না ঘামায়, এখানে আমি যে কটা টপিক লিখেছি, এই প্রত্যেকটা টপিকের বিগত 5 বছরের বোর্ড কোশ্চেন সলভ করবা। যদি এই কাজটা করো, এই 30 মার্কের মধ্যে তোমরা 28 মার্ক পর্যন্ত কমন পাবা। ভাগ্য ভালো থাকলে 30-এ 30 কমন পাবা যে কোনো পরীক্ষায়। বোর্ড পরীক্ষা থেকে শুরু করে তোমার ইয়ার ফাইনাল পরীক্ষা সহ বা টেস্ট পরীক্ষা সহ যে কোনো পরীক্ষায় তুমি এই জিনিসগুলো কমন পাবা। অ্যান্ড নির্মিতির জন্য বরাবরই আমাদের মূল পরীক্ষার আগে এক্সক্লুসিভ সাজেশন থাকে, ওই সাজেশন থেকে কিন্তু 70 কমন পড়ে। তো স্টুডেন্ট, বাংলা দ্বিতীয় পত্র নিয়ে একদমই তোমাদের টেনশন করতে হবে না। তো বাচ্চারা, আজকের যে ক্লাসটা রয়েছে, আজকের এই ভিডিওতে বাংলা দ্বিতীয় পত্রের আপনার সাজেশন থেকে শুরু করে বাংলার প্রথম পত্রের প্রত্যেকটা টপিকের সিকিউ এমসিকিউর উপরে কিন্তু একদম 100 আমরা একটা গাইডলাইন দিয়ে দিয়েছি। যেটা বলেছিলাম ক্লাসের শুরুতে, এই ক্লাসের মূল মন্ত্র হচ্ছে স্টাডি স্মার্ট নট হার্ড। অ্যান্ড এরকম একটা জায়গা থেকে যারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলা, তারা কিন্তু নিজেদেরকে একদম স্মার্ট করে বাংলাটা পড়তে পারবা, এরকম একটা পর্যায়ে নিয়ে গিয়েছো। প্রত্যেকটা পরীক্ষার আগে আমার এই ভিডিওটা দেখবা, আর পরীক্ষার খাতায় লিখতে গিয়ে প্রত্যেকটা লাইনে আমার কথা মনে পড়বা। তো স্টুডেন্টস, আজকের মতো এতটুকুই। হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে পরের কোনো ভিডিওতে ফারসিন ভাইয়ের সাথে। সেই পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।